পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যারা ফোর্থ সেমিস্টারে আছো, যাদের ইতিহাসে পাস আছে অর্থাৎ জিই বা CC4 আছে, তাদের জন্য এই 2024 সালে ফোর্থ সেমিস্টারে এই গান্ধীজির উত্থান প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এই গান্ধীজির উত্থান বিষয়টি আমরা আলোচনা করছি এবং নোট দিচ্ছি। তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবে এবং আত্মস্থ করবে, মুখস্থ করবে না, আগে বোঝার চেষ্টা করবে, কিন্তু তারপর লিখে খাতায় লিখে তারপর পড়ে তারপর কিন্তু লিখে প্র্যাকটিস করবে। অর্থাৎ আগে বুঝবে, মুখস্থ করবে, মুখস্থ করে খাতায় লিখবে এবং মাঝে মাঝে রিভাইজ দিয়ে কিন্তু খাতায় লিখবে। তাহলে দেখবে তোমরা যখন পরীক্ষায় দেবে এবং এই প্রশ্নটা যদি আসে এবং আসার সম্ভাবনা খুবই বেশি, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। তা চলো শুরু করি। ভারতের রাজনীতিতে মোহনদাস করমচাঁদ গান্ধী একটা আলাদা প্রতিষ্ঠান, জাতির জনক নামে পরিচিত, এবং গান্ধীজির আগমন ভারতের রাজনৈতিক ইতিহাসে বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। 1885 সালে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে 1915 সাল পর্যন্ত, অর্থাৎ গান্ধীজির ভারতে আগমনের আগে পর্যন্ত কংগ্রেসি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে এলিটরা মানে বড় লোকেরা, অভিজাতরা। তাহলে এবং এই এলিটদের প্রাধান্য খর্ব করে গান্ধীজি 1919 সালে সর্বপ্রথম জাতীয় নেতা রূপে আবির্ভূত হন। এবং এই যে গান্ধীজি 1919 সালের মধ্যে এবং 1920 সালে আমরা জানি অসহযোগ আন্দোলনে গান্ধীজি কংগ্রেসের একচ্ছত্র নেতৃত্ব দিয়েছিলেন। তারপর থেকে স্বাধীনতা পর্যন্ত গান্ধী মানে কংগ্রেস, কংগ্রেস মানে গান্ধী। অর্থাৎ এই যে গান্ধীজির ভারতে আগমন থেকে তার মৃত্যুকাল পর্যন্ত, অর্থাৎ 1915 সালে ভারতে আগমন এবং 1948 সালে মৃত্যু, এই সময়টা ইতিহাসে গান্ধী যুগ নামে পরিচিত। এবার এই গান্ধীজি রাস্কিনের, একজন বিখ্যাত দার্শনিক রাস্কিনের শেষ পর্যন্ত একটি বিখ্যাত গ্রন্থ আনটু দ্য লাস্ট এবং টলস্টয়ের ঈশ্বরের রাজ্য বা কিংডম অফ গড এবং এমারসনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে এই সত্যাগ্রহ সম্পর্কে ধারণা গড়ে তোলেন। তার মতে শত্রুর প্রতি যে মানুষ ঘৃণা পোষণ করে এবং শত্রুকে আঘাত করে, শত্রুর প্রতি হিংসা মনোভাব থাকে বা প্রতিহিংসা মনোভাব থাকে, সেই ব্যক্তি কিন্তু কখনোই সত্যাগ্রহী হতে পারে না। অর্থাৎ যে মানুষ শত্রুর প্রতি ঘৃণা পোষণ করে না, কোনো রকম শত্রুকে আঘাত করে না, সেই কিন্তু প্রকৃত সত্যাগ্রহী। আমরা আগে বলেছি 1945 সালে গান্ধীজি ভারতের রাজনীতিতে যখন প্রবেশ করেন তখন তার বয়স প্রায় 46 বছর এবং দক্ষিণ আফ্রিকা থেকে তিনি কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের লড়াইয়ে অনেকাংশে জয়লাভ করে প্রায় 46 বছর বয়সে 1915 সালে ভারতে আসেন এবং 1893 সালে তিনি এই দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন ওকালতি করার জন্য। এবং ভারতে এসে তিনি তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলের পরামর্শে প্রথমেই কিন্তু তিনি সর্বভারতীয় রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হননি বা জাতীয় ইস্যুগুলোর উপর আলোকপাত করেননি। এর জন্য তিনি 1916 সালে তিনি আহমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। তা আমরা বললাম গান্ধীজি 1915 সালে ভারতে আসেন এবং যখন ভারতে আসেন তখন ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আমরা জানি 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেরেজেভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবং গান্ধীজি এই বিশ্বযুদ্ধে ব্রিটিশদের কিন্তু সমর্থন করেছিলেন, কারণ তার ধারণা ছিল ব্রিটিশদের ন্যায় বিচার, উন্নত সভ্যতা, উন্নত সংস্কৃতি প্রতি গান্ধীজি বিশেষ শ্রদ্ধাশীল ছিলেন এবং মনে করতেন ব্রিটিশদের শাসন আমাদের অর্থাৎ ভারতবাসীর বা ভারতের পক্ষে কিন্তু মঙ্গলজনক হবে।
আমরা আগে বলেছিলাম গান্ধীজি তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলের পরামর্শে সর্বভারতীয় রাজনীতিতে যোগ না দিয়ে কিছু আঞ্চলিক রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং এই আঞ্চলিক রাজনীতির মধ্যে 1917-18 সালে 3টে সত্যাগ্রহ আন্দোলন গান্ধীজির জীবনকে বা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিশেষভাবে পথ নির্দেশ করেছিল। প্রথমে যে আন্দোলনটা বিহারের চম্পারণে সত্যাগ্রহ, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে বিহারের চম্পারণ জেলায় নীল চাষিদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছিল এবং কোনো সর্বভারতীয় নেতা এই বিহারে চম্পারণের কৃষকদের দুরবস্থার দিকে মাথা ঘামায়নি জাতীয়তাবাদী নেতারা, তৎকালীন কংগ্রেসের প্রথম সারির নেতারা। কিন্তু গান্ধীজি কিছু তরুণ যুবককে নিয়ে চম্পারণে উপস্থিত হন 1917 সালে এবং কৃষকদের দুর্দশা এবং নীলকর সাহেবদের অত্যাচারে কারণ সম্পর্কে অনুসন্ধান করেন এবং যখন গান্ধীজির নেতৃত্বে এই অঞ্চলে কৃষকরা সংঘবদ্ধ হয়ে উঠেছে, আন্দোলনে উদ্যত হয়েছে, তখন ব্রিটিশ সরকার গান্ধীজিকে চম্পারণ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু গান্ধীজি তা উপেক্ষা করেন, অর্থাৎ ব্রিটিশদের আদেশ না মানলে গান্ধীজিকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং এর প্রতিক্রিয়া কিন্তু খুবই মারাত্মক হয়েছিল। অন্তঃপর 1918 সালে গুজরাটের খেরা অঞ্চলে দুর্ভিক্ষের দরুন, অর্থাৎ অজন্মার দরুন, সেখানে চাষবাস হয় না, ফলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। কারণ চাষবাস না হওয়ার ফলে তারা কোনো একেতে নিজেদের খাবার নেই, তার উপর রাজস্ব দিতে হতো। এর ফলে গান্ধীজি কিছু তরুণ যুবককে নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল, ইন্দুলাল যাজ্ঞিক, জয়প্রকাশ নারায়ণ প্রমুখ নেতাকে নিয়ে কিন্তু গান্ধীজি সত্যাগ্রহ শুরু করেন এই গুজরাটে এবং সরকারের অত্যাচার সত্ত্বেও তিনি বলেন যে যতই অত্যাচার করুক না কেন ব্রিটিশ সরকার, এই অঞ্চলের জনগণ যাতে কোনো রকম কর না দেয়। অবশেষে গান্ধীজির অনমনীয় মনোভাব এবং দৃঢ়তার দরুন সরকার কিন্তু গান্ধীজির দাবি বা কৃষকদের দাবি মেনে নিতে বাধ্য হয়। 1918 সালে আহমেদাবাদের সুতাকলে শ্রমিকেরা মজুরি দাবি করেন এবং মিল মালিকরা এই দাবি 20% বৃদ্ধি করতে রাজি হয়, অর্থাৎ 100 টাকায় 20 টাকা। কিন্তু শ্রমিকরা তাতে রাজি হয় না এবং তারা আমরণ অনশন শুরু করেন এবং অবশেষে গান্ধীজি সেখানে উপস্থিত হন এবং শ্রমিকদের সমর্থনে গান্ধীজি অনশন শুরু করেন এবং তিনিও এই 50% মজুরি বাড়াবার কথা বলেন। অবশেষে গান্ধীজির নেতৃত্বে আন্দোলন ব্যাপক আকার ধারণ করলে ব্রিটিশ সরকার 50% শ্রমিকদের বেতন বৃদ্ধিতে রাজি হয়। কাজেই এই গান্ধীজির নেতৃত্বে এই যে 3টি অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, এই 3টি সত্যাগ্রহ আন্দোলনের ফলে গান্ধীজির এই নিরক্ষর দরিদ্র গ্রামবাসীর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে পড়ে। রমেশচন্দ্র মজুমদার বলেন, বিখ্যাত জাতীয়তাবাদী ঐতিহাসিক, যে চম্পারণ সত্যাগ্রহ সর্বভারতীয় নেতা হিসাবে গান্ধীজির উত্থানের প্রথম পদক্ষেপ ছিল। কারণ আমরা দেখেছি 1917 সালে প্রথমে কিন্তু চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন। অধ্যাপক ব্রাউন বলেছিলেন যে এই সকল আন্দোলনের মাধ্যমে গান্ধীজি তৎকালীন কৃষক সমাজ বা শ্রমিক সমাজের প্রকৃত অবস্থা সম্পর্কে, তাদের অভাব অভিযোগ সম্পর্কে জানতে পেরেছিলেন এবং তাদের অভাব অভিযোগ নিরসনের চেষ্টা করেছিলেন, যার ফলে কিন্তু কৃষক শ্রমিকদের কাছে এই গান্ধীজি কিন্তু নেতা হয়ে উঠেছিলেন। কারণ গান্ধীজি নিচু স্তরের অর্থাৎ খেটে খাওয়া মানুষদের পক্ষে আন্দোলন করেছিলেন। অধ্যাপক ব্রাউন বলেছিলেন যে রাজনীতিবিদ হিসাবে গান্ধীজি অসামান্য দক্ষতা এবং কূটনীতি বুদ্ধির পরিচয় দেয়। অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন এই সাধারণ খেটে খাওয়া মানুষদের মন জয় করতে হলে এদের মতো বা এদের সাথে মিশে গিয়ে যদি আন্দোলন না করতে পারি তাহলে কিন্তু এরা তাকে গ্রহণ করবে না। এবং গান্ধীজি বিচক্ষণতার সাথে তাই করার ফলে কিন্তু গান্ধীজি তিনি জাতীয় নেতা হিসাবে পরিগণিত হন বা পরিণত হন এবং তারপর থেকে তার মৃত্যুকাল পর্যন্ত অর্থাৎ 1948 সাল পর্যন্ত কিন্তু কংগ্রেসকে প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছিলেন গান্ধীজি
এবং গান্ধীজির সাথে দ্বন্দ্বে কেউ কিন্তু টিকতে পারেনি। এমনকি আমরা দেখেছি যে সুভাষচন্দ্রকেও কিন্তু কংগ্রেস ত্যাগ করতে বা কংগ্রেস ছাড়তে বাধ্য হয়েছিলেন এই গান্ধীজির সাথে আদর্শগত বা মতবিরোধের জন্যই। পড়ার বিষয়ে পক্ষ থেকে এইটুকুই, তোমরা এটা বোঝার চেষ্টা করো এবং বুঝে তারপর লিখে। আবার বলছি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এটাতে কোনোভাবে উপকৃত হয় অবশ্যই লাইক করো এবং মন্তব্য দিও, তোমাদের যাই মন্তব্য হোক না কেন, ভালো খারাপ যাই হোক না কেন। এবং যদি ভালো লাগে, উপকার হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা অবশ্যই ভালো হবে যদি এখন থেকেই পরিশ্রম করো, কারণ পরিশ্রমের কিন্তু বিকল্প হয় না। পরিশ্রমের মাধ্যমেই কিন্তু তুমি তোমার জীবনকে, তুমি তোমার রেজাল্টকে সুন্দর থেকে সুন্দর করে তুলতে পারবে। পরের বিষয়ের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাই।